ভূগোল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেশ বিদেশের অবস্থান কিংবা আমাদের ভৌগোলিক যে অবস্থান সেটা জানার জন্য আমাদের ভূগোল সম্পর্কে একটু ধারণা রাখতে হয়। ভূগোল আমাদের অনেকের আগ্রহ যে ভূগোল সম্পর্কে জানা, দেশ সম্পর্কে জানা, অবস্থান সম্পর্কে জানা। আবার এগুলো কম্পিটিটিভ পরীক্ষাগুলোতেও কিন্তু অনেক বেশি উপকারী। তো আজকে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে কথা বলবো। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়, কিভাবে, সেগুলো আমরা একটু দেখব। প্রথমে আমরা যদি একটু দেখি প্রথমে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু কটকক্রান্তি রেখা অতিক্রম করেছে, সেটা আমরা জানি। বাংলাদেশের উপর দিয়ে কটকক্রান্তি রেখা অতিক্রম করেছে। সেই কটকক্রান্তি রেখাটা কিন্তু 30.5 ডিগ্রি অক্ষাংশ মিলে। অর্থাৎ আমরা যদি দেখি যে এটা হচ্ছে একটা মানচিত্র, আমি একটু হ্যাঁ, এই যে অন্য একটা কালার ইউজ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পৃথিবী। এই পৃথিবীটায় এটা একটা পৃথিবী কিন্তু মাঝখান দিয়ে যে রেখাটা গেছে সেটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। কি বলা হয় এটাকে? মূল মধ্যরেখা। এটা কিন্তু দ্রাঘিমা রেখা। এটা কি রেখা? দ্রাঘিমা রেখা। এবং এটা যেহেতু মাঝখানে রয়েছে এটাকে বলা হয় মূল মধ্যরেখা। অর্থাৎ এইটাকে কিন্তু কেন্দ্র করে যতগুলো রেখা শুরু হয়েছে, অর্থাৎ এটা কিন্তু 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। এই 0 ডিগ্রিতে কিন্তু মূল মধ্যরেখা আছে। এখানে কিন্তু ইংল্যান্ডের অবস্থান ওইখানে, এই জায়গায় হচ্ছে ইংল্যান্ডের অবস্থান। ইংল্যান্ডের অবস্থান কিন্তু এই জায়গায়। এটা কিন্তু একটা মূল মধ্যরেখা। এখান থেকেই কিন্তু সময় গণনাটা শুরু হয়েছে। এই 0 ডিগ্রি অক্ষরেখাতে, সরি, এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর মানে হচ্ছে সময় গণনা শুরু হয়েছে এবং এরপরে কিন্তু 1 ঘন্টা বাড়তে থাকে। অর্থাৎ এখানে যদি 12টা হয়, আমাদের দেশে হয় 6টা। 6 ঘন্টা ডিফারেন্স বাংলাদেশের সাথে ইংল্যান্ডের। অর্থাৎ এদিকে প্লাস হতে থাকে, সময় প্লাস হতে থাকে। এখন আমরা জাস্ট এটা একটু দেখি। এখানে আমরা একটু এখানে দেখি এই জায়গায় কিন্তু একটা রেখা দেখতে পাচ্ছি আমরা। এটাও কিন্তু দ্রাঘিমা রেখা। এটা কিন্তু দ্রাঘিমা রেখা, এটাও দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাটাকে বলা হয় মূল মধ্য রেখা। আর এই দ্রাঘিমাটা হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। কারণ এটা 0 ডিগ্রি থেকে শুরু করে এই জায়গায় আসতে এটা 90 ডিগ্রি হয়েছে। আর এই মাঝখানে যে দ্রাঘিমা রেখাটা রয়েছে, সরি, মাঝখানে যে অক্ষরেখাটা রয়েছে এগুলোকে বলা হয় অক্ষরেখা। এগুলোকে বলা হয় কী রেখা? অক্ষরেখা। এবং এই যে এই 23.5 ডিগ্রি যে অক্ষরেখাটা রয়েছে এটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। আমাদের বাংলাদেশের মানচিত্র কিন্তু ঠিক এই জায়গায়, এখানে মাঝখান দিয়ে যে রেখাটি গিয়েছে সেটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যেটা অক্ষরেখা হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষাংশ। আমাদের দেশের ঠিক নিচে এটা 0 ডিগ্রি অক্ষরেখা গেছে। এটা 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি অক্ষরেখা, এটাকে বলা হয় নিরক্ষরেখা। এই রেখাটাকে বলা হয় কি রেখা? নিরক্ষরেখা। আমাদের দেশের নিচে, আর অনেক নিচে। তো এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা, অর্থাৎ 0 ডিগ্রি সেটা। তাহলে আমি যদি একটু সিম্পলভাবে একটু যদি বলি, এটা একটা পৃথিবীর ম্যাপ। এটা একটা পৃথিবীর ম্যাপ। এটা পৃথিবী একটু গোল, একটু সুন্দর হয়েছে দেখতেছি। এটা একটা পৃথিবীর ম্যাপ। এখন আমরা যদি একটু দেখি, এই যে মাঝখানে যে রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। কিন্তু এই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। এই মাঝখানের রেখাটার নাম কি? মূল মধ্যরেখা। আর এটা হচ্ছে এই জায়গায় যে রেখাটা আছে এটাকে আবার বলা হয় দ্রাঘিমা রেখা বলা হয়। কি রেখা? দ্রাঘিমা রেখা বলা হয়। ঠিক আছে। তবে এটা মূল মধ্যরেখা 0 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা হচ্ছে 0 ডিগ্রি। আবার মাঝখান দিয়ে যেটা রয়েছে, ঠিক মাঝখান দিয়ে, এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা। এটা হচ্ছে 0 ডিগ্রি
অক্ষরেখা। আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষরেখা। তবে এই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। আর এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। তাহলে আমরা একটা সামারি বুঝতে পারলাম। ঠিক এই জায়গায় হচ্ছে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা কিন্তু অতিক্রম করেছে। এই যে এই জায়গায় কিন্তু বাংলাদেশের অবস্থান। এই রেখাটা যেহেতু এখানে প্রবেশ করেছে, তাই এটা কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে প্রবেশ করেছে। তাহলে আমরা একটা ওভারঅল ধারণা পেলাম যে কোন রেখা কি। তো আরও যদি ডিটেলস আমরা জানতে চাই, সেই জন্য একটু ম্যাপের দিকে খেয়াল করতে হবে। এই যে আমরা যদি ম্যাপটা দেখি, এই ম্যাপটা কিন্তু আমাদের বাংলাদেশের উপর দিয়ে এই 90 ডিগ্রি এই দ্রাঘিমা রেখাটা প্রবেশ করেছে। আর হচ্ছে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখাটা কিন্তু অতিক্রম করেছে। এই যে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা, আর 90 ডিগ্রি হচ্ছে কি দ্রাঘিমা রেখা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তারপর হচ্ছে, আর যদি আমরা এখান থেকে ডিটেলস একটু পড়তে যাই, এই যে এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে কি দক্ষিণ এশিয়ার তৃতীয় জনসংখ্যা হচ্ছে দক্ষিণ এশিয়ার তৃতীয়। বাংলাদেশের সীমানা কমিশন হচ্ছে রেড ক্লিফ কমিশন। বাংলাদেশের যে সীমানা করা হয়েছে, যে বাংলাদেশের যে ম্যাপ, এই ম্যাপটা, এই পুরো ম্যাপটা কিন্তু রেড ক্লিফ কমিশন কর্তৃক গঠিত। অর্থাৎ রেড ক্লিফ নামে একজন ব্যক্তি, যিনি কিন্তু এই ম্যাপটার অঙ্কন করেছেন, রেড ক্লিফ কমিশন বলা হয়। এবং আয়তনে বাংলাদেশ হচ্ছে চতুর্থ, পৃথিবীর চতুর্থ এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় আয়তনে। এবং হচ্ছে দক্ষিণ এশিয়ার তৃতীয় হচ্ছে জনসংখ্যায়, এবং হচ্ছে আয়তনে হচ্ছে চতুর্থ জনসংখ্যায়। দক্ষিণ এশিয়ার প্রায় চতুর্থ দক্ষিণ এশিয়া আয়তনে। আর এরপরে বাংলাদেশের সীমানা কমিশন হচ্ছে রেড ক্লিফ কমিশন, আমরা এটা বললাম। এরপরে নিচে আমরা যদি একটু বাংলাদেশের সীমানাটা যদি একটু ওভারঅল সামারি করি, সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত কিন্তু 5,000, বাংলাদেশের মোট সীমানা কিন্তু 5,138। বাংলাদেশের মোট সীমানা কত? 5,138 মোট সীমানা। মোট সীমানা মানে কি? এই যে পুরো ম্যাপটা, এই যে পুরো ম্যাপ যেটা রয়েছে, সেই পুরো ম্যাপটা কিন্তু এই 5,000, এই পুরো ম্যাপটা আমি যেটা আঁকলাম, এই লাইন যেটা আঁকতেছে এখন, এই লাইনটা কিন্তু পুরোটা কিন্তু 5,138। বুঝা গেছে? এখন 4,711, এটা কিন্তু মাধ্যমিক ভূগোল বই, আমাদের যে নবম দশম শ্রেণীর ভূগোল বই রয়েছে, এখানে কিন্তু এটা বলা আছে। বাংলাদেশ বর্ডার গার্ড কর্তৃক কিন্তু এই একটা রয়েছে, এটা রয়েছে। তো আমরা দুইটাই একটু জেনে রাখবো, কারণ পরীক্ষায় যেটা অপশন থাকে সেটা আনসার করার চেষ্টা করব। তবে বাংলাদেশের সর্বমোট স্থলসীমা হচ্ছে, স্থলসীমা মানে হচ্ছে আমাদের যে স্থলসীমা শুধুমাত্র সমুদ্র বাদে। যেমন আমরা যদি একটু দেখি, এই যে এই অংশটা কিন্তু আমাদের সমুদ্র সীমা, সমুদ্রের সাথে কানেক্টেড। কার সাথে? সমুদ্রের, কারণ এখানে হচ্ছে বঙ্গোপসাগর রয়েছে, হ্যাঁ। তো এখানে যদি বঙ্গোপসাগর রয়ে যায়, তাহলে আমাদের বাকি যে অংশটুকু রয়েছে, বাকি অংশটুকু যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে এই যে এই অংশটুকু কিন্তু স্থলসীমা। কি সীমা? স্থলসীমা। স্থলসীমা কত? স্থলসীমা হচ্ছে 4,427। স্থলসীমা হচ্ছে কত? 4,427। তবে এটা মাধ্যমিক ভূগোল বইয়ে একটু কমাই দেওয়া আছে, সেটা হচ্ছে 3,995 কিলোমিটার। এরপরে বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য, অর্থাৎ সমুদ্র ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কতটুকু? সমুদ্র ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 711। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক এটা লেখা যে 711 এই সমুদ্র, এটা হচ্ছে আয়তন 711। সমুদ্রের সাথে আমাদের স্থলসীমা হচ্ছে 711। আর এখান থেকে শুরু করে এই অংশটুকু হচ্ছে 4,427। আর সমুদ্র সীমার ক্ষেত্রে হচ্ছে 700 কত? 11। স্থলসীমা আমাদের হচ্ছে সমুদ্রের সাথে
সীমান্ত হচ্ছে 711, আর স্থলসীমা হচ্ছে 4400 কত 27। এরপরে এটা কিন্তু মাধ্যমিক ভূগোল বই আমাদের দেওয়া আছে 716। বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত আছে, ভারত আর কি মিয়ানমার। এইখান পর্যন্ত আমরা যদি একটু দেখি, এই যে আমি লাল করে দিলাম না, এই অংশটুকু হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের দুইটি রাজ্যের সাথে আমাদের সীমান্ত রয়েছে। মিয়ানমারের সাথে দুইটা, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে রাখাইন। একটা চীন আর একটা কি রাখাইন। চীন এবং রাখাইন, চীন বানান কিন্তু এভাবে, চীনটা এভাবে লেখা হয়, নট দ্যাট চীন, দীর্ঘিকার হয় না, চীনটা এভাবে হয়। এবং রাখাইন হচ্ছে একটা রাজ্য, রাখাইন, রোহিঙ্গারা যেখান থেকে এসেছে, তো এই দুটাই কিন্তু এখানে রয়েছে, রাখাইন আর চীন। রাখাইন কি চীন হচ্ছে কিন্তু এই দেখাতে। এর বাইরে কি আছে, এর বাইরে এই যে পুরো অংশটুকু, এই যে অংশটুকু আমি যেটা এখন একটু কালার করতেছি, এই অংশটুকু হচ্ছে, তো এখন এই যে বিষয়টা একটু, এখানে যে কালারটা আছে, এই কালারটা কিন্তু পুরোটা ভারতের সাথে আমাদের সীমান্ত। কার সাথে? ভারতের সাথে আমাদের সীমান্ত। তো ভারতের সাথে সীমান্ত কিন্তু আমাদের বেশি, মিয়ানমারের সাথে রয়েছে, ভারতের সাথেও রয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে এটা, এবং বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত দূরে কতটুকু রয়েছে, এটা কিন্তু পরীক্ষা আসে। কেন? এখন রোহিঙ্গা নিয়ে সমস্যা, অনেক বেশি সমস্যা। 280 কিলোমিটার কিন্তু আমাদের বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত দূরে রয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বলতেছে 771। আমরা কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশেরটা বেশিরভাগ ফলো করবো, কারণ ভূগোল বই অবশ্যই ঠিক আছে, এটা ভালো, কিন্তু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু প্রকৃত তথ্যটা আমার মনে হয় শেয়ার করে, সেজন্য আমরা বর্ডার গার্ড বাংলাদেশেরটাই মাথায় রাখবো। তাহলে 211 কিলোমিটার কিন্তু আমাদের সাথে মিয়ানমারের সম্পর্ক রয়েছে, বাংলাদেশের সাথে মিয়ানমারের। এই যে এই অংশটুকু হচ্ছে কত 200 কত 71 কিলোমিটার, ওদের সাথে আমাদের কি সীমান্ত দৈর্ঘ্য। এখন আমরা যদি দেখি ভারতের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য কত, ভারতের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য একটু বেশি। এখন বাংলাদেশের, এই তো ভারতের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 4156 কিলোমিটার, 4156 কিলোমিটার, যে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক তথ্যটা ইনফরমেশনটা কালেক্ট করা হয়েছে। তো 4156 হচ্ছে আমাদের ভারতের সাথে, এই ভারতের সাথে এখান থেকে শুরু করে এই যে এই অংশটুকু একদম পুরোটুকু, ঠিক আছে। এটা হচ্ছে কার সাথে সম্পর্ক? ভারতের। এই যে আমাদের সাথে, এই ভারতের সাথে এই অংশটুকু পুরোটা ম্যাপ জুড়ে হচ্ছে 4156 কিলোমিটার। এখন বাংলাদেশের সমুদ্র সীমা আসলে কত? বাংলাদেশের সমুদ্র সীমা কিন্তু অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। অর্থাৎ আমি একটু এখানে এগুলো একটু মুছে নিই, ও মাই গড, এখানে আমি একটু মুছে নিই। আমরা যদি একটু দেখি, এই যে এটা সমুদ্র সীমা পুরোটা কিন্তু বাংলাদেশের সমুদ্র সীমা, এখান থেকে শুরু, এখান থেকে আগে এটা সমুদ্র সীমা। তো সমুদ্র সীমাতে আমরা বুঝলাম, এখানে আবার সমুদ্র সীমার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি? তফাৎটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল, অর্থাৎ এই এতটুকু 200 নটিক্যাল মাইল হচ্ছে এতটুকু, এখান থেকে এই যে আমি এখন যেটা ব্লু করে দিলাম, এতটুকু 200 নটিক্যাল মাইল এখানে। আর 12 নটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। এই 12 নটিক্যাল মাত্রা হচ্ছে এখানে, আমি একটু দেখা অন্য কালার দিয়ে, এই 12 নটিক্যাল হচ্ছে এতটুকু, এই এতটুকু হচ্ছে কি, এটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। মানে এখানে এই 200 নটিক্যাল পর্যন্ত হচ্ছে, 200 নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের মাছ ধরতে পারবো আমরা, তারপর হচ্ছে বিভিন্ন কিছু আমরা এখানে করতে পারবো। তবে অর্থনৈতিক যে রাজনৈতিক যে সীমানা আছে সেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এখানে সামুদ্রিক যেগুলো হচ্ছে যুদ্ধ জাহাজ টাহাজ, এগুলো আমরা রাখতে পারবো রাজনৈতিক সমুদ্র সীমার মধ্যে, এই তো 12 যে নটিক্যাল মাইল যেগুলো রয়েছে। আর মহীসোপান কি? মহীসোপান হচ্ছে 354 নটিক্যাল মাইল, যেখানে হচ্ছে এতটুকু পর্যন্ত, অর্থাৎ এখানে এই 354 এতটুকু পর্যন্ত, এইখান থেকে এতটুকু পর্যন্ত এটা আমাদের পুরোটা এরিয়া। এখানে আমরা চাইলে এখান থেকে আমরা মাছ কালেক্ট করতে পারবো, এবং হচ্ছে বিভিন্ন সামুদ্রিক যে সম্পদগুলো রয়েছে সেগুলো আহরণ করতে পারবো, আমাদের অধিকার রয়েছে, একচেটি অধিকার, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো আমরা এভাবে, এটা হচ্ছে ম্যাপ, এটা সমুদ্র সীমার ম্যাপ, এটা এভাবে করা হয়। কারণ আমাদের যদি আমরা যদি ভূমিতে যদি আমরা যদি কোনো কিলোমিটার হিসেব করি, তখন সেটা হবে যে 1 কিলোমিটার 2 কিলোমিটার। আর যখন সমুদ্রতে চলে যাবো সেটা হয় নটিক্যাল মাইল। পানি গণনার ক্ষেত্রে হচ্ছে নটিক্যাল মাইল, আর স্থলসীমা গণনার ক্ষেত্রে কিন্তু কিলোমিটার ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা এর পরের স্লাইডে যাই। এখন আমরা একটু আরেকটু বিষয় দেখার চেষ্টা করব।
এখানে আমরা যদি একটু দেখি বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ। আমরা এখন দেখলাম যে কি বাংলাদেশের একটা ম্যাপ এখানে আছে। এই বাংলাদেশের ম্যাপে আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। হলুদ, আচ্ছা, বাংলাদেশের যে ম্যাপে ক্লিয়ার না, ব্লু কালার ক্লিয়ার। আচ্ছা, বাংলাদেশের বাংলাদেশের যে ম্যাপে এখানে এই যে এই ম্যাপটা যে আমরা দেখতে পাচ্ছি, এই ম্যাপটা আমি একটু এঁকে নিলাম। এখানে এদিকেও কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের, এদিকে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, আর এদিকে কিন্তু এই জায়গায় কিন্তু ত্রিপুরা রয়েছে, এই জায়গায় কিন্তু ত্রিপুরা। আর এটা কিন্তু মেঘালয়, এদিকে কিন্তু মেঘালয় রয়েছে, এটা মেঘালয়। অর্থাৎ বাংলাদেশের 3 দিকে, মানে এই যে এতটুকু পর্যন্ত এই পুরো অংশটাই কিন্তু ভারত। এই পুরো অংশটাই কিন্তু আমাদের ভারত। এইখান থেকে শুরু করে এই যে একদম এই অংশটুকু পুরোটাই কি ভারত। তো এই যে ভারত আমরা দেখলাম, চারপাশে ভারত আছে। তো এইগুলো কিন্তু 7 সিস্টার্স, এগুলো 7 সিস্টার্স, অর্থাৎ 7টা রাজ্য, ভারতের 7টা রাজ্য, যেগুলো বাংলাদেশের ঠিক এই পাশে অবস্থিত, যেগুলো একটি পিছিয়ে পড়া অঞ্চল এবং হচ্ছে ভারতের জন্য খুব বেশি কঠিন এই জায়গাগুলোতে প্রবেশ করা। এবং একটি মাত্র পথ দিয়ে এখানে যাওয়া হয়, যেটাকে বলা হয় চিকেন নেক বলা হয়, অনেক বেশি আলোচিত বর্তমান সময়ের জন্য। এইটা হচ্ছে চিকেন নেক, এই অংশটা ছোট একটা পথ। পথটা আরও ছোটো, আমি যদি একটু ক্লিয়ার করি, পথটা কিন্তু আরও ছোটো, একদম ছোট পথ। যদি আমরা একটু ক্লিয়ার করে দেখাই, এই যে এই একদম ছোট একটা পথ, এই পথটা দিয়ে কিন্তু ভারত কিন্তু যাওয়া আসা করে এই 7টা রাজ্যে। তো 7টা রাজ্যে যখন এই পথটা দিয়ে যাওয়া আসা করে, তখন আসলে অনেক সময় পণ্য পরিবহন থেকে শুরু করে অনেক সমস্যা এখানে, চিকিৎসা ক্ষেত্র এবং হচ্ছে পড়াশোনা, এছাড়াও একাধিক পণ্য প্রেরণ, অনেকগুলো সমস্যা কিন্তু এখানের মধ্যে রয়েছে, যেগুলো খুব ক্লিয়ারলি হয় না। তো এগুলো অনেকটা পিছিয়ে রয়েছে, তাই এগুলোকে বলে 7 সিস্টার্স, পিছিয়ে পড়া 7টি রাজ্য, 7টা বোন, ওরা 7 সিস্টার বলা হয়। এখন যদি আরও বেশি একটু মনে রাখা, যেটা টেকনিক আছে একটা মনে রাখার, সেটা হচ্ছে আমি ত্রিমে অনামু। হ্যাঁ, আমার আরেকটা ভিডিও আছে, ওইখানে কিন্তু আমি আরও সুন্দর করে দেখিয়েছিলাম এগুলো কীভাবে মনে রাখা যায়। তাহলে আমরা এখন নিচের টপিকে যাই। এখন আমরা একটু আগে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা একটু দেখি। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে এই যে 0 ডিগ্রি আমরা বলছিলাম, 0 ডিগ্রিটা হচ্ছে কি মূল মধ্যরেখা, যেটা লন্ডনের হচ্ছে ইউকে অথবা যুক্তরাজ্য, ইউকে অথবা কি যুক্তরাজ্যতে, এই তো ইউকে অথবা যুক্তরাজ্যতে কিন্তু ইউকে অথবা যুক্তরাজ্যতে, লন্ডনের ইউকে বা যুক্তরাজ্যতে এটা, এবং এটাকে বলা হয় গিনিস মান মন্দির। ইংল্যান্ডের মানে হচ্ছে রানী ছিলেন, রানী সবসময় একটা কথা বলতেন যে রানীর রাজ্যে সূর্য ডুবে না, রানীর রাজ্যে সূর্য, কারণ হচ্ছে তিনি একটা সময় পৃথিবীর প্রায় সবগুলো অঞ্চলে তার দেশ রয়েছিল। বাংলাদেশ মানে উপমহাদেশে ভারতটা ছিল, শ্রীলঙ্কা ছিল, ওইদিকে আমেরিকা ছিল, সব দেশ প্রায় ওনার আন্ডারে ছিল। তখন উনি বলেছিলেন যে রানীর রাজ্যে সূর্য ডুবে না। তো উনি বলতেন কারণ হচ্ছে আসলেই রানীর ইংল্যান্ডে সূর্য ডুবলেও অন্যান্য জায়গায় কিন্তু কোনো না কোনো জায়গায় দিন থাকতো, কোনো না কোনো জায়গায় দিন থাকতো। সেজন্য রানী বলতো রানীর রাজ্যে সূর্য ডুবে না। এখন তখন কিন্তু ইংল্যান্ডের একটা পাওয়ার ছিল, ইংল্যান্ড কিন্তু আধিপত্য বিস্তার করেছিল পৃথিবীতে। এখন যেমন আমেরিকা করছে, তখন ইংল্যান্ড করতো। তো ইংল্যান্ড মানে ইউকের মধ্যে কিন্তু একটা ইংল্যান্ডের মধ্যে তফাৎ আছে, এগুলো নিয়ে একটা ভিডিও আছে। এখন ঠিক এই জায়গায় কিন্তু ইংল্যান্ড অবস্থিত। এই ইংল্যান্ডের এই জিনিসটাকে নিয়ে হচ্ছে গিনেস মান মন্দির অবস্থিত, এবং এখান থেকে সময় গণনা শুরু হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 0 ডিগ্রি। এদিকে গেলে হচ্ছে, তাহলে আমরা এখানে এই যে 0 ডিগ্রি আছে না, এই 0 ডিগ্রি থেকে কিন্তু টাইমটা গণনা শুরু হয়েছে, অর্থাৎ এদিকে গেলে প্লাস হবে, এদিকে গেলে মাইনাস হবে। মানে যদি এরপরে আমরা, এটা 0 ডিগ্রি না, রানী কিন্তু তার যায় মানে ওনার যে দেশ, এই দেশে কিন্তু যখন ভোর হবে তখন ওইখানে 6টা বাজবে। আমরা অনেক সময় বলি না, আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু মাথায় একটা প্রশ্ন আসতো, আচ্ছা ঘুম থেকে উঠলে তো 1টা বাজার কথা, 6টা কেন বাজে? এটা আমার ছোটোবেলায় প্রশ্ন আসতো মাথায়। পরে এই যখন পড়াশোনা করার মাধ্যমে দেখতে পারলাম কি আসলে 6টা 1টা বাজে, কিন্তু কার ওইখানে, রানীর ওইখানে কিন্তু 1টাই বাজে। যখন ভোর হয় তখন 1টা বাজে। আমাদের সাথে রানীর দেশের মধ্যে তফাৎ হচ্ছে 6 ঘন্টা। তাই আমাদের এখানে 6টা বাজে, ঘুম থেকে উঠলে 6টা বাজে, রানীর দেশে কিন্তু 1টাই বাজে। আবার
যখন একটা নির্দিষ্ট সময় হয় তখন রাত আসে। তো কিন্তু আমাদের এখানে 6 ঘন্টা ডিফারেন্স হয়, যখন 6টা বাজে আমাদের এখানে সকাল হয়। তাই এই ঠিক আমরা হচ্ছে এইখানে অবস্থিত। এখন আমাদের একটা গিনেস মান মন্দির রয়েছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু মান মন্দির। এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গাতে অবস্থিত। ভাঙ্গা হচ্ছে একটা জায়গার নাম। ফরিদপুর জেলার ভাঙ্গাতে অবস্থিত হচ্ছে বঙ্গবন্ধু মান মন্দির। আর ইংল্যান্ডের রানীর যেটা রয়েছে সেটা হচ্ছে লন্ডন ইউকে গিনিস মান মন্দির। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাও পড়ে নিলাম মোটামুটি। যদি কোনো কোয়েরি থাকে ইউ ক্যান আনসার ইন হেয়ার। এখানে সীমান্তবর্তী জেলা আছে, আমাদের দেশের সীমান্তবর্তী জেলা কয়টি, তারপর ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা কয়টি, এই বিষয়গুলো কেউ যদি চায় এটা পড়ে নিতে পারে। এছাড়াও হচ্ছে আরেকটা বিষয় রয়েছে, বাংলাদেশের কিন্তু সর্বপূর্বে, এই পূর্বের অঞ্চল হচ্ছে এটা, সর্বপূর্বের অঞ্চল হচ্ছে এটা, এবং সর্বপশ্চিমের অঞ্চল হচ্ছে এটা, সর্ব উত্তরের অঞ্চল হচ্ছে এটা, সর্ব দক্ষিণ অঞ্চল হচ্ছে এটা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমি যদি এটাতে একটু দেখি, আশা করি দেখা যাচ্ছে এখানে সর্ব উত্তরে, সর্ব উত্তর মানে কোনটা, এই যে উত্তর, এটা এই উত্তরে কিন্তু এই যে এখানে সর্ব উত্তরে পঞ্চগড় রয়েছে, জেলা হচ্ছে পঞ্চগড়, উপজেলা হচ্ছে তেঁতুলিয়া, ইউনিয়ন হচ্ছে বাংলাবান্ধা, এবং স্থান হচ্ছে জায়গিরচর, যেটা হচ্ছে দ্রাঘিমার ডিগ্রি হচ্ছে 26.38, এবং হচ্ছে বাংলাদেশের দক্ষিণে রয়েছে কক্সবাজার। বাংলাদেশের দক্ষিণে রয়েছে কক্সবাজার, দক্ষিণে হচ্ছে কক্সবাজার, এই তো এই জায়গায় কক্সবাজার, এবং হচ্ছে উপজেলা হচ্ছে টেকনাফ, এবং হচ্ছে ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, আর স্থান হচ্ছে ছেড়াদ্বীপ। এটা হচ্ছে, আর হচ্ছে দক্ষিণে, এবং এরপর হচ্ছে পূর্বের যে অঞ্চল রয়েছে সেটা হচ্ছে বান্দরবন, উপজেলা হচ্ছে থানচি, আর ইউনিয়ন হচ্ছে আলীকদম, আর হচ্ছে স্থান হচ্ছে আকাইনটং। আর হচ্ছে বাংলাদেশের পশ্চিমে যে অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে সর্বপশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ, এখানে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা, এবং হচ্ছে মনাকষা, এটা হচ্ছে ওইখানকার ইউনিয়ন, আর মনাকষা হচ্ছে ওইখানকার স্থান। আমরা সর্বপূর্ব, সর্বদক্ষিণ, সর্ব উত্তর, সর্ব পশ্চিম এই জায়গাগুলো দেখলাম। এরপরে ছিটমহলের বিষয়টা এখন আমাদের আসলে লাগে না, ছিটমহলের বিষয়গুলো এখন ইম্পর্টেন্ট না, একটা সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল ছিটমহল বিনিময়। এখন আসার, যেহেতু সরকার প্রথম হয়েছে, এটা আসার সম্ভাবনা খুবই কম। এরপরে আমাদের এখানে টপিক সমুদ্রের সীমা ও সমুদ্র বিজয়। আমরা কিন্তু আমাদের একটা বিজয় রয়েছে, সেটা হচ্ছে আওয়ামী সরকারের একটা সফলতা, যে বাংলাদেশ সমুদ্র বিজয় করছিল ভারত থেকে, এবং হচ্ছে মিয়ানমার থেকে সমুদ্র বিজয় করছিল। তবে এটা এখন আর আসার সম্ভাবনা খুবই কম, কারণ এখন আওয়ামী সরকার নাই। তো এই ধরনের প্রশংসনীয় কথা আমরা আর বলতেও পারবো না, হ্যাঁ, এগুলো বলা যাবে না এই মুহূর্তে। আর হচ্ছে বিষয়টা হচ্ছে এখন এই ধরনের প্রশ্ন আসবেও না। এরপরে আমরা একটু যাই জেলা সংখ্যা, উপজেলা সংখ্যা, এগুলো আমি একটু দেখি, যে সংখ্যা ভিত্তিক উপজেলা এবং বিভাগ বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু, আমি একটু জুম করি, বাংলাদেশে চট্টগ্রামে কিন্তু, ঢাকাতে কিন্তু 13টি উপজেলা, সবচেয়ে বেশি উপজেলা কিন্তু। তাহলে ঢাকাতে হচ্ছে জেলা হচ্ছে 13টি, বড় জেলা হচ্ছে টাঙ্গাইল, ছোটো জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আর চট্টগ্রামে কিন্তু জেলা 11টি, বড় জেলা হচ্ছে রাঙামাটি, ছোটো জেলা হচ্ছে ফেনী। তাহলে আমরা বুঝতে পারলাম বাংলাদেশের সবচেয়ে বেশি জেলা কিন্তু ঢাকাতে, এবং মোটামুটি দ্বিতীয় হচ্ছে চট্টগ্রাম। আর একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, মানে বড় বিভাগ, সবচেয়ে বড় বিভাগ কিন্তু চট্টগ্রাম। আর সবচেয়ে বেশি জেলা রয়েছে কিন্তু ঢাকাতে। এই বিষয়গুলো বুঝে শুনে করা যায়। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের আয়তন, এই যে আমি একটু আগে বললাম জনসংখ্যায় বেশি, আয়তনে বেশি। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে ঢাকা, মানে হচ্ছে জনসংখ্যায়, এবং হচ্ছে ক্ষুদ্রতম জেলা হচ্ছে বরিশাল জনসংখ্যায়। আর বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা হচ্ছে চট্টগ্রাম, এবং হচ্ছে বিভাগ হচ্ছে চট্টগ্রাম, এবং জেলা হচ্ছে রাঙামাটি আয়তনে। এই বিষয়গুলো বুঝে শুনে পড়া যায়। এখন আমরা যে পড়লাম একটু আগে, সেই সামারিটা একটু দেখব। এখানে আরও বিষয় আছে, কিছু বিষয় আছে, সেগুলো আমরা একটু দেখব।
আমরা এতক্ষণ যে বললাম পৃথিবীর যে কাল্পনিক রেখা, সেই কাল্পনিক রেখা যদি দেখি, এদিকে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। তো এই যে মাঝখানে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় নিরপেক্ষ রেখা, নিরক্ষ রেখা, এটাকে বলা হয় নিরক্ষ রেখা। কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে নিরক্ষ রেখা। মাঝখানে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা মানে কি? নিরক্ষ রেখা মানে হচ্ছে এটার একদম 0 ডিগ্রি অক্ষরেখা। কত ডিগ্রি? 0 ডিগ্রি অক্ষরেখা। 0 ডিগ্রি অক্ষরেখা বিধায় এটাকে বলা হয় নিরক্ষ রেখা। আর এদিকে মাঝখানে যেটা রয়েছে, সেটাকে বলা হয় দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা। দ্রাঘিমা রেখা এটা কিন্তু 0 ডিগ্রি, অর্থাৎ এদিকে যেটা 0 ডিগ্রি সেটাকে বলা হয় নিরক্ষ রেখা 0 ডিগ্রি, আর এদিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় দ্রাঘিমা রেখা 0 ডিগ্রি। এবং হচ্ছে এটাকে মূল মধ্যরেখা বলা হয়, আর এটাকে বলা হয় অক্ষরেখা বা নিরক্ষ রেখা বলা হয়। আচ্ছা, তো আমরা বুঝলাম। এখন এই যে এখানে যে রেখাটা রয়েছে এটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা, যেটা আমাদের বাংলাদেশের উপর দিয়ে রয়েছে, এবং এটা 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি অক্ষরেখা। আর হচ্ছে নিচের দিকে যেটি রয়েছে এটিও হচ্ছে 23.5 ডিগ্রি। আর এদিকে যেটা রয়েছে এটা হচ্ছে এটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা, এটাকে বলা হয় মকরক্রান্তি রেখা। আর এটা যে 66 ডিগ্রি সেটাকে বলা হয় সুমেরু বৃত্ত, এটাকে বলা হয় কুমেরু। অর্থাৎ এটাকে বলা হয় সুমেরু, এটাকে বলা হয় কুমেরু। এটা বরফ দ্বারা আচ্ছাদিত, এটা এবং এটা বরফ দ্বারা আচ্ছাদিত দুই অংশ। এটা হচ্ছে সুমেরু বৃত্ত, এটা হচ্ছে কুমেরু বৃত্ত। এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিন্তু বরফ দ্বারা আচ্ছাদিত থাকে পুরো বছরেই। তো মোট অক্ষাংশ কয়টি আসলে? 181টি। মোট দ্রাঘিমাংশ কয়টি? 361টি। 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি পর্যন্ত দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে গর্জনশীল 40 বলে এটাকে। এটা বিভিন্ন পরীক্ষায় আসে। নিরক্ষরেখা পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে, অর্থাৎ পূর্ব হচ্ছে এই দিক, পশ্চিম হচ্ছে এই দিক, উত্তর হচ্ছে এই দিক, দক্ষিণ হচ্ছে এই দিক। এটা হচ্ছে পৃথিবী। তো এখানে হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে, হ্যাঁ, পূর্ব থেকে পশ্চিম দিকে এগুলো যায়। আর হচ্ছে মূল মধ্যরেখা 0 ডিগ্রি, এগুলো আমরা একটু আগে দেখালাম। সময়ের পার্থক্য থাকে না এখানে। তাহলে অর্থাৎ এখানে 0 ডিগ্রি থাকে এবং এখানে একটাই বাজে, মানে হচ্ছে 12টা, কারেন্ট 12টায় থাকে। এবং গিনিস মানদণ্ডে হচ্ছে 1 ডিগ্রি সমান 4 মিনিট। 1 ডিগ্রি সমান কত মিনিট? 4 মিনিট। অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে 0 ডিগ্রি থাকে। যখন এটা বাংলাদেশ বরাবর আসবে তখন কিন্তু 6 ঘন্টা ডিফারেন্স হয়ে যাবে। অর্থাৎ 6 ঘন্টা কেন? কেন হচ্ছে 0 ডিগ্রিতে কিন্তু মিনিট 0 মিনিট, এরপর হচ্ছে যখন 1 ডিগ্রিতে যায় তখন 4 মিনিট ব্যবধান, যখন 2 ডিগ্রিতে যাবে 8 মিনিট ব্যবধান, 3 ডিগ্রিতে গেলে 12 মিনিট ব্যবধান। এভাবে করে আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা 6 ঘন্টা ডিফারেন্স হয়ে যায় বাংলাদেশে আসার সময়। তাহলে আমরা বুঝতে পারলাম 1 ডিগ্রি সমান 4 মিনিট। যদি পূর্ব দিকে যাই, অর্থাৎ এদিকে যাই, পূর্ব দিকে যাই, তখন কিন্তু সময় প্লাস হয়, সময় বেড়ে যায়। আর যখন পশ্চিম দিকে যাই, এদিকে যাই, তখন সময় মাইনাস হয়ে যায়। সময় কী হয়ে যায়? মাইনাস, কমে যায়। যখন যখন হচ্ছে ইংল্যান্ডে যখন কারেন্ট 12টা, তখন কিন্তু আমেরিকাতে আরও পিছনের দিকে চলে যাবে সময়টা। কেন? কারণ হচ্ছে এখানে মাইনাস সাইন আছে, যে পূর্ব দিকে কিন্তু প্লাস হয়, পশ্চিম দিকে মাইনাস হয়, সেটা বললাম। আর এই যে আমরা এতক্ষণ যেগুলো চিত্র দেখছি সেগুলোকে ডিটেলস এখানে বর্ণনা আকারে আছে। তো আশা করা যায় যে এগুলো ভালো করে দেখলে সব ডিটেলস বুঝতে পারা যাবে। এখানে পৃথিবীর গতি আছে, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এটা একটু বলি, আহ্নিক গতি কি, বার্ষিক গতি কি। ধরি এটা পৃথিবী, এটা পৃথিবী। এখানে একটা বিষয় পড়ি। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা, অর্থাৎ পৃথিবীটা এইভাবে আছে, কিন্তু হেলে আছে। এটা একদম সোজা সাপটা নেই, একটু হেলে আছে, চাপা এবং নিরক্ষীয় অঞ্চলের উপেক্ষিত স্ফীত। আচ্ছা, এটা বলছে। আহ্নিক গতি কি? পৃথিবী নিচক্রের উপর আবর্তনকালে আহ্নিক গতি বলে, অর্থাৎ আবর্তনের সময় 23 ঘন্টা 56 মিনিট। এখন এই বিষয়টা আমি সংক্ষেপে বলি। পৃথিবী যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরে, এভাবে যখন ঘুরে, তখন কিন্তু এটা যখন পূর্ব দিকে, তখন এটা কিন্তু দিন আর রাত হয়, অর্থাৎ আহ্নিক গতি হয়। পূর্ব দিকে কোন দিকে? পশ্চিম দিকে ঘুরলে সেটাকে হচ্ছে কী হয়? দিন এবং কী হয়? রাত হয়। এদিকে যদি ঘুরে সেটা দিন এবং রাত হয়। মনে করো আমি যদি একটু দেখাই, এখানে একটা পৃথিবী যদি আমি একটু দেখাই, মনে করলাম এটা একটা পৃথিবী,
আর এইটা একটা সূর্য। এটা একটা সূর্য। তো সূর্যের আলো কিন্তু এই পৃথিবী বরাবর যাচ্ছে, তখন এই রেখা পর্যন্ত, এই একটা অক্ষরেখা পর্যন্ত, মূল মধ্যরেখা পর্যন্ত এটা আলো সমানভাবে হতে থাকে। অর্থাৎ এদিকে কিন্তু দিন, এদিকে কিন্তু দিন, আর এদিকে কি রাত। আবার একটা পর্যায়ে এটা ঘুরে এদিকে চলে আসে, এদিকে ঘুরে এদিকে চলে আসে, ঘুরে এদিকে চলে আসে, তখন এই রাতটা এদিকে চলে আসে, তখন এটা দিন হয়ে যায়। এই অঞ্চলটা তখন এদিকে চলে আসলে দিন হয়ে যায়, আবার এদিকে দিন যেটা ছিল সেটা যখন ওইদিকে যায় তখন এটা রাত হয়ে যায়। এটার কারণ হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয়, আজকে দিন, রাত, তারপর দিনের পর রাত হয়, এবার জোয়ার ভাটা হয়, এরপর হচ্ছে সময় নির্ধারণ হয়, দিনের সময় রাতের সময় নির্ধারণ হয়, বায়ু প্রবাহ হয়, বাতাস বয়, সমুদ্রের স্রোত নির্ধারণ হয়। তাহলে আহ্নিক গতির ফলে কী কী ঘটে সেটা আমরা বুঝতে পারলাম। এবার বার্ষিক গতির ফলে কী ঘটে সেটা আমরা একটু দেখি। বার্ষিক গতির ফলে কী ঘটে সেটা আমরা একটু দেখি। বার্ষিক গতির ফলে আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি, এটা ধরে নিয়ে একটা পৃথিবী, এটা একটা পৃথিবী। এখন এই পৃথিবীর বার্ষিক গতিতে যদি আমরা একটু দেখাই, বার্ষিক গতি কিন্তু ঘড়ির ঠিক উল্টো দিকে ঘুরে, ঘড়ির কাঁটা ঠিক উল্টো দিকে ঘুরে, অর্থাৎ ঠিক এভাবে উল্টো দিকে যখন ঘুরে তখন এটা হয় বার্ষিক গতি। ঘড়ির কাঁটার ঠিক উল্টো দিকে ঘুরলে তখন সেটা হয় কি বার্ষিক গতি। বার্ষিক গতি পৃথিবী তার অক্ষপথে সূর্যকে একবার পরিক্রম করে বার্ষিক গতি হয়। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড হলে এটা মানে 1 বছর হয় আর কি। অর্থাৎ আমরা যদি দেখি বার্ষিক গতির কারণে কিন্তু বছর হয় এবং ঋতুর পরিবর্তন হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা এই ঋতুগুলো আসে হচ্ছে বার্ষিক গতির কারণে, এবং পৃথিবী উল্টো দিকে ঘুরে, মানে হচ্ছে এক বছরে একবার ঘুরে। আর কিন্তু আহ্নিক গতির ফলে কিন্তু প্রতিদিন একবার একবার ঘুরে। আর বার্ষিক গতির কারণে কিন্তু বছরে একবার ঘুরে, বছর না আসলে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড করে ঘুরে। আচ্ছা, তো আমরা এখানে আরও কিছু বিষয় দেখতে পাবো, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বছরের সবচেয়ে বড় দিন, বড় রাত, এরকম একটা বিষয় থাকে। এটা কিন্তু ভূগোলেরই অংশ। তো 21শে মার্চ হচ্ছে ওই সময়টা হচ্ছে মনে করেন বসন্তকাল থাকে, এবং বিষুব বাসন্ত বলা হয় এটাকে। 21শে মার্চ দিন এবং রাত সমান হয়, ঠিক আছে। এবং 21শে মার্চ এবং হচ্ছে 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর হচ্ছে শরৎকাল, শারদ বিষুব বলা হয়। তখনও কিন্তু দিন এবং রাত্রি সমান হয়, রাত্রি সমান হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম 21শে মার্চ এবং হচ্ছে 23শে সেপ্টেম্বর দিন রাত সমান হয়, দিনও 12 ঘন্টা, রাতও 12 ঘন্টা। হ্যাঁ, 21শে মার্চ এবং হচ্ছে 23শে সেপ্টেম্বর। কিন্তু 21শে জুন, 21শে জুন হচ্ছে পৃথিবীর মানে হচ্ছে ওই দিন হচ্ছে বড়দিন হয় এবং হচ্ছে ছোট রাত হয়। পৃথিবী সূর্যের দিকে বেশি হেলে থাকে এবং হচ্ছে কাছে থাকে, সূর্যের কাছে থাকে, এবং হচ্ছে ওই সময়টা গ্রীষ্মকাল থাকে মোটামুটি। উত্তর গোলার্ধে থাকে। এরকম অনেকগুলো প্রশ্ন এখানে। আর হচ্ছে দক্ষিণ গোলার্ধে মোটামুটিভাবে বড় রাত হয়, আর হচ্ছে শীত হয় দক্ষিণ গোলার্ধের দিকে। তো এখন একইভাবে আমরা যখন 22শে ডিসেম্বর দেখব, 22শে ডিসেম্বর কিন্তু সবচেয়ে ছোট দিন, সবচেয়ে বড় রাত, এবং শীতকাল থাকে ওই সময়। আমরা 22শে ডিসেম্বর পার করে আসছি কয়েকদিন আগে। পৃথিবী সূর্য থেকে মানে একটু দূরে থাকে, এবং দক্ষিণ দিকে কিন্তু একটু চেঞ্জ হয়। তাহলে আমরা এই জিনিসটা জানতে পারলাম। তাহলে 21 ও 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের দিকে বিপরীত হয়। তাহলে আরও যদি ডিটেলস আমরা দেখতে পাই, চন্দ্র সূর্য গ্রহণ, জোয়ার ভাটার বিষয়গুলো থাকে। তো চন্দ্র সূর্য গ্রহণ এই বিষয়টা আমি একটু যদি বলি, এখানে চন্দ্রগ্রহণ কখন হয়? আমরা অনেকে চন্দ্রগ্রহণ সম্পর্কে, চন্দ্রগ্রহণ পঞ্জিকা বা বিভিন্নভাবে জানতে পারি খবর নিউজে, কিন্তু চন্দ্রগ্রহণ জিনিসটা কী? চন্দ্রগ্রহণ জিনিসটা হচ্ছে সূর্য থাকবে, সূর্যের মাঝখানে একদম সমান অক্ষ বরাবর পৃথিবী থাকবে, তারপর থাকবে চাঁদ। অর্থাৎ চন্দ্রগ্রহণ মানে হচ্ছে সূর্য থাকবে, এটা সূর্য, এটা সূর্য, এদিকে থাকবে পৃথিবী, এটা থাকবে পৃথিবী, এবং এটা হবে চাঁদ।
এটা হবে চাঁদ। তাহলে যদি একই অক্ষরেখা বরাবর সূর্য, পৃথিবী, চাঁদ থাকে, তখন সেটা চন্দ্রগ্রহণ হয়, অর্থাৎ চাঁদকে দেখা যায় না। চাঁদকে দেখা যায় না, কারণ সূর্যের আলো পৃথিবীতে পড়ছে, পৃথিবীতে পড়ার কারণে চাঁদ অদৃশ্য হয়ে যায়। এটা হচ্ছে চন্দ্রগ্রহণ। এখন সূর্যগ্রহণ কি দেখবো আমরা? সূর্যগ্রহণ হচ্ছে পৃথিবী থাকে, এটা মনে করি পৃথিবী, আর এটা হচ্ছে চাঁদ, এরপরে থাকে হচ্ছে এই পাশে থাকে সূর্য, এটাকে বলা হয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ কেন? এই যে পৃথিবী অক্ষ বরাবর চাঁদও থাকে, সূর্য থাকে, সূর্যের আলো চাঁদে পড়ার কারণে চাঁদ থেকে একটা ছায়া পৃথিবীর উপর পড়ে, তখন পৃথিবী অন্ধকার দেখায়, পৃথিবী একটু অন্ধকার দেখায়, কারণ সূর্যের আলো ছাদে পড়ার কারণে চাঁদ কিন্তু একটু চাঁদের পড়ার কারণে চাঁদ আলোকিত হয়, পৃথিবীতে একটু অন্ধকার নেমে আসে, মানে পৃথিবীতে ওই সময় একটু অন্ধকার থাকে, মিটিমিটি আলো থাকে, তো ওইটাই হচ্ছে সূর্যগ্রহণ। তাহলে আমরা বুঝতে পারলাম। এখানে আরও বিশাল বিশাল অনেকগুলো চিত্র দেওয়া আছে এখানে, এই তো সূর্য, পৃথিবী, চাঁদ, হ্যাঁ, এই বিষয়গুলো, তারপর হচ্ছে পৃথিবী, চাঁদ, সূর্য, এই বিষয়গুলো একটু যদি ভালো করে দেখা হয়, আশা করা যায় যে এখান থেকে ভালোভাবে প্রশ্ন আনসার করা যাবে এবং বুঝতে পারা যাবে।